আবার একদল শেয়াল ডেকে উঠল। তখন ভয়ে ভয়ে ডাকলুম, ছোট মামা, ছোট মামা। নমস্কার, আপনারা এখন শুনছেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আম কুড়াতে সাবধান। গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড প্রকাশিত শুকতারার 101টি ভূতের গল্প প্রথম খণ্ড বইটি থেকে। শুনতে থাকুন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আম কুড়াতে সাবধান। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলুম। হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহু বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল। মন মরা হয়ে বসে রইলুম। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল, তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, কিরে পুটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? বললুম, ধুস, ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল। ছোট মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে? যে আমার ঝাঁপুইতলা বনাম কাঁকুরহাটির খেলা, ও খেলা কি দেখার যোগ্য? বলে উনি ফিক করে হাসলেন। চাপা স্বরে ফের বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললুম, কোথায়? ছোট মামা আরও চাপা স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে শিঙি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি না পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা? তুই একটা বোকার বোকা। ছোট মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে। চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক। ভোদা বলেছিল শিঙি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন, দেখতে পেলেই। আমার কথায় বাধা দিয়ে ছোট মামা বললেন, ভোদা তোর চেয়েও বোকা। শিঙি মশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুটতে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে শিঙি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওঠ, দেরি করা ঠিক নয়। দোমনা করে বললুম, বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা। ওর গোঁফ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোট মামা আমার কথায় কান দিলেন না। কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাও। শিঙি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার ওপর ছোট ছাউনি আছে। ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে সে টের পেয়ে যায় কে জানে। টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োনোর জন্য ভোঁদার সঙ্গে গিয়ে কি বিপদেই না পড়েছিলুম। আমি তো দিশে হারা হয়ে পালিয়ে বাঁচলুম। ওদিকে ভোঁদা, ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। ভোঁদাকে শাস্তিটা অবশ্য দিয়েছিলেন ভোঁদার বাবা হাবল বাবু। পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে ওঠবোস করানোর শাস্তি। ছ্যা ছ্যা ছ্যা। ভোঁদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতেই পারেনি। স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই। তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সব সময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোট মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই যে পাবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ়।
আকাশের কোণায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক, চারিদিকে ব্যাঙ পোকামাকড় তুল কালাম গান জুড়ে দিয়েছে। শিঙিমশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন, তার পিছনে থলে হাতে আমি হাঁটছি। কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ভোলার কুঁড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি ব্যাটার ছেলে নেই। কি করে বুঝলেন ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ভোলা ওখান দিয়েই তো খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না, তুই বড্ড বোকা পুটু। রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয় তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা, কথাটা বলতে গিয়েও পারলুম না। ভোঁতা বলেছিল ওই বাগানের কোণে গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল, তার ভূতটা এখনো আছে। তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায়। তো ছোট মামা ধমক দিলেন চাপা গলায়, চুপ, খালি ছোট মামা আর ছোট মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে, পা পড়ায় সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে। প্রতিবারই ধমক খাচ্ছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? ঠিক কথা, আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিকে ওদিকে তাকাচ্ছিলুম। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়াবো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের ভয়টা ভুলে গেলুম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটুও আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিক ওদিক টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে। কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে, খাসা আম। বুঝলি পটু, তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাকবি। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুঁড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় পাখি ডানার জল ছাড়ল, সেই শব্দেই আমার বুক ঝড়াস করে উঠেছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টায় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরে ধূপ ধাপ শব্দে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলাম না। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম, ভোলা আসছে। ছোট মামা, বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালি আর ভোলা দেখতে পা, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে, আর আমার এই হাতটা ধরে থাক, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম। উফ, কি সাংঘাতিক ঠান্ডা হিম হাত। ছোট মামা বললেন, কি হলো, ছাড়লি কেন? আপনার হাত কি বিচ্ছিরি ঠান্ডা। ধুর বোকা, জল কাঁদা ঘেটে আম কুড়িয়েছি, ঠান্ডা হবে না? চলে আয় শিগগির। এই সময় সত্যিই ভোলার হেরে গলার গান শুনতে পেলুম। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে থাকতেই হলো।
ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন, আমিও দৌড়চ্ছি। কতক্ষণ দৌড়েছি জানি না, এবার আমি হাঁপিয়ে পড়েছিলাম। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা, ছোট মামা, আমার পা ব্যথা করছে যে। ছোট মামার মনে দয়া হলো, বললেন, অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে, এবার আস্তে সুস্থে যাওয়া যাক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে। কাছে কোথাও আচমকা শেয়াল ডাকতে লাগলো। একটু ভয় পেয়ে বললাম, আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরেতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো। বলে ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন। তা পুটু, এবার একটা আম টেস্ট করে দেখি, কি বলিস? শিঙি মশাইয়ের বাগানের আমের এত নামডাক, দেখি সত্যি কিনা। ছোট মামা সেখানেই বসে পড়লেন, তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন, ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, কেমন আম ছোট মামা? জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, ফার্স্ট ক্লাস, তুই খেলে টের পেতিস পুটু, কিন্তু কি আর করা যাবে, সবগুলোই যে আমি ঝোঁকের বসে খেয়ে ফেললুম। প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো বললুম, সব? তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি। বলে ছোট মামা আমার মাথায়, তারপর মুখে হাত বুলোতে থাকলেন। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, আর না ছোট মামা, বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস বল পুটু? এই নে আমার হাত শোঁক। ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরলুম, তারপরেই টের পেলুম আঙুলটা বেজায় শক্তও বটে। আঙুল না হাড়! রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোট মামা আদুরে গলায় বললেন, কেঁদো না ছোনা, কাল তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, তো গেলেনই, আর ফেরার নাম নেই। জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। আবার একদল শেয়াল ডেকে উঠল। তখন ভয়ে ভয়ে ডাকলুম, ছোট মামা, ছোট মামা। কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরো জোরে ওকে ডাকতে থাকলুম। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল, তারপর ছোট মামার গলা ভেসে এলো, পুটু, পুটু। সাড়া দিলুম। ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক! এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে, তারপর হাই হাই সব আমগুলো একা সাববার করেছে। অবাক হয়ে বললুম, ছোট মামা, আপনি তো। আমি তো মানে? মিথ্যুক কোথাকার! না ছোট মামা, আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ! দেখি তোর মুখ শুকে।
আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরও তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগ পাচ্ছিলুম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন। বাতাসা ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে দেখতে পেলুম না। তারপর তোকে ডেকে ডেকে ওফ পুটুরে, তুই এমন করবি ভাবতেও পারিনি। বিশ্বাস করুন ছোট মামা, আমি আম খাইনি, আপনিই খেয়েছেন। আবার মিথ্যে কথা, তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করেছিলেন এঁটো হাতে, কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত। আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি নে। বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন। বল এবার, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোট মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা ধড়াস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? তার আঙুলটা নিরেট হাড় কেন? আর ভাবতে পারলুম না। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট বাবা, তাহলে শিঙি মশাইয়ের বাগানের সেই গলায় ধরে ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল। শাট আপ বলে ছোট মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে গপ্প, মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক। তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই এই শ্মশানে পড়ে, আমি চললুম। ছোট মামা দৌড়তে থাকলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলুম। ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন। আমি বললে শুধু মা নন, বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোট মামার রাগ পড়তে 3 দিন লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, ভোঁদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই সত্যি বড্ড বোকা পুতু। গলায় ধরে বতার ছেলে যখন আম খাবার করছিল, তুই রাম চাইলেই পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস। আজকের গল্প পাঠেও বিভিন্ন চরিত্রে ছিলাম আমি, মাধব। এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কমেন্ট বক্সে লিখে যাবেন গল্পটি কেমন লাগলো। হ্যাঁ, অবশ্যই লিখে যাবেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা স্বাদে নানা রকম গল্প। থাকছে ভূতের গল্প, মজার গল্প, হাসির গল্প, নানান কিছু। সেগুলো শুনতে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্প আসছে আগামী শনিবার সন্ধ্যা 7টায়। ততক্ষণ শুনতে থাকুন আমাদের চ্যানেলের বাকি গল্পগুলি। ধন্যবাদ, শুভরাত্রি।